এবং তার সিডিসি টিম, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। আমরা তো কোভিড নিয়ে একটা হল্লা পাকিয়েছি। সারা পৃথিবীতে কোভিড একটা তো অনপনেও বলা যায় সেরকমই ছাপ ফেলেছে, কাউকে স্বস্তিতে থাকতে দেয়নি, আমাদের তো থাকার কথাও নয়। বিশেষ করে এরকম একটি গরিব দেশ যেখানে কোনো কিছুটি ঠিক নেই, স্বাস্থ্য ব্যবস্থাও প্রায় ভেঙে পড়া, বিশেষ করে জনস্বাস্থ্য। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি কোভিডের সময় যে সমস্ত বাচ্চারা জন্মেছে তারা যে অসঙ্গতি নিয়ে জন্মাচ্ছে, আমরা বলছি না, বলছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব ইনস্টিটিউশন, তারা বলছে কোভিডের সময়ে জন্মানো বাচ্চা বাবা মা আপাদমস্তক সুস্থ, কিন্তু তারা মস্তিষ্কের বিস্তর অসঙ্গতি নিয়ে জন্মাতে পারে নয়, তারা জন্মাবে। তো কি করতে হবে না করতে হবে ডক্টর রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম সে ব্যাপারে সুচিন্তিত সুবিস্তৃত আলোচনা করেই আসছে। কিন্তু আমরা কি শুধু ওই যারা সদ্যজাত তাদের নিয়ে পড়ে থাকবো? আমাদের কাছে কিন্তু সমস্যার গভীরতাটা বাবা মা বারবার বুঝিয়ে দেন। একটু বড় বাচ্চা 7, 8, 9, 10 থেকে 18, 7, 8, 9 বাবা মার আঁচল ধরে থাকলো, স্কুলে গেল, তাদের কথা শুনলো, দিনের অনেকটা সময় বাবা মার সঙ্গেই থাকলো, তারপরে ঘুমিয়ে পড়ল। একটু বড় যারা 13, 14, তারা স্কুলে যেতে শুরু করলো, সমস্যা ঘনায়মান, মিশতে পারছে না, লিখতে পারছে না, বুঝতে পারছে না, পড়তে মোটেই ইচ্ছে করছে না, খালি পালাই পালাই করতে ইচ্ছে করছে। তার থেকে যারা বড় তারা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে গেল, সোশ্যাল মিডিয়ামে তারা নিজের বন্ধুর সম্পর্কে নানা রকম কুৎসা রটাতে শুরু করলো। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা গেল, বা তার মহিলা সহপাঠিনী যিনি, তার সঙ্গে একটা অদ্ভুত এতদিনের নির্মল সুন্দর সম্পর্কটা কোথায় যেন বিষিয়ে যেতে শুরু করলো। সে তাকে অন্য চোখে দেখতে শুরু করছে। সেখানে লাইফ স্কিলটা আমাদের দেশে প্রায় না পড়ানো হওয়াতে বা কোনো ধারণা না থাকাতে সমস্যা আরো জটিল হতে শুরু করলো। নিষ্কৃতি কোথায়? বেশ কিছু সাম্প্রতিক ঘটনায় আপনারা দেখবেন যে কি ধরনের মেয়েদের উপরে অত্যাচার, একদম খুব ঘনিষ্ঠ বন্ধু তাকে মেরে ফেলা, তার গায়ে অ্যাসিড ছোড়া, পুড়িয়ে দেওয়া। বিজ্ঞানীরা বলছেন এটা কিন্তু আগে ছিল না, এতটা তো নয়। কোভিডে মস্তিষ্কের বিস্তর ক্ষতি হওয়ায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ভয়ঙ্কর সব ঘটনাগুলো ঘটছে। বাবাকে খুন করে ফেলে বিরিয়ানি খাওয়া যাচ্ছে। নিট পরীক্ষার্থী ভাইপো চেঁচিয়ে কাঁদছে বলে তার বৌদিকেই খুন করে ফেলে। এইসব অস্বাভাবিক ঘটনা কোভিডের পরে বেড়েছে। কিন্তু বাবা মারা চিন্তিত তাদের ছেলে মেয়েগুলোর একেবারে পাল্টে যাওয়া, এই ভুল বদল তারা মানতেই পারছেন না। তারা ভাবছেন ঠিক আছে দেখি কিছুদিন, আজ না হোক কাল ঠিক হবে, কাল না হোক পরশু ঠিক হবে, কিন্তু কই ঠিক তো হচ্ছে না। তাকে তো ঠিক আগের পর্যায়ে ফিরে পাওয়া যাচ্ছে না। সে তো ঘরের কোণে দিন রাত সেঁধিয়ে আছে, দিন রাত তার মোবাইল, কথা শোনে না, খায় না, খেলে শুধু জাঙ্ক ফুড, 11টা অবধি দিনের বেলায় ঘুমোচ্ছে, রাত্রি 2টো অবধি জেগে সে গেম খেলছে। সুস্থ স্বাভাবিকতা তো দূরস্থ। এই ছেলেটি তো কোথায় চলে যাবে, একে তো বাঁচানোই মুশকিল। বাবা মার বয়ান, এই ভুল বদলে যাওয়া, এই পরিবর্তন, এটা কি অসুস্থতা? নিশ্চয়ই অসুস্থতা, আমরা সেটাই শুনবো। কিন্তু এই ভুল বদলে যাওয়া বাড়িতে বসে থেকে তো সারবে, তার জন্য চিকিৎসা প্রয়োজন। আমরা কি কি করব, কিভাবে যাব, সেটা সবটা শুনবো। আমি প্রথমে ক্যামেরা ফিরিয়ে দেব ডক্টর ভট্টাচার্যের টিমের জেনেটিসিস্ট উপাসনা মুখার্জির কাছে। উপাসনা শুরুটা করুন। উপাসনাটা মজার গল্পও জানেন, আমিও সেটা একটু বলে দিই। রিচার্ড ডকিন্সের একটি বিখ্যাত বই সেলফিশ জিন, সেখানে তিনি বলেছিলেন এই ভুল বদল মানে বহিরঙ্গের ভুল বদল, ফিনোটিপিক্যাল। লম্বা গাছ হলো, আমরা ছোলা পড়েছি মেন্ডেলের, বাইরে থেকে দেখে বোঝা যায় মাথার চুলটা কালো, আপনার সন্তানেরও মাথার চুল কালো, এটা হচ্ছে বহিরঙ্গের রূপ বদল। তেমনি উনি বলেছিলেন বা দেখিয়েছিলেন, মরুভূমিতে যখন খাবার দাবারের অসুবিধা হচ্ছে, নিতান্ত ম্যাড়ম্যাড়ে এক গঙ্গা ফড়িং, শান্তশিষ্ট, লম্বা লম্বা ঠ্যাঙের, সে 1 ঘন্টার মধ্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে পঙ্গপালে। যে পঙ্গপাল একের পর এক দেশকে সাবার করে দিচ্ছে। কিচ্ছু কোথাও হলো না, কোনো জেনেটিক কপুলেশন হলো না, বাবা মার মিলনের প্রয়োজন পড়লো না, শুধু জিনের বহিরঙ্গের রূপ বদলে গেল। মানুষের ক্ষেত্রে কি হতে পারে আমরা জানি না, বিজ্ঞান এখনো সে প্রশ্নের উত্তর দিতে পারেনি।
তবে ভুল বদলে যাওয়া নিয়ে আমরা একটু আলোকপাতের চেষ্টা করি। আমরা আজকে খানিকটা করব, পরের দিন হয়তো আরো খানিকটা বলার চেষ্টা করব, যেহেতু সমস্যাটা আপনাদের প্রত্যেকটা ঘরের, প্রত্যেকটা বাড়ির, এবং আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সমস্যা সব। ছেলেমেয়েরা ভুল বদলে ফেলল, পড়াশোনা থেকে শুরু করে আচার আচরণ সর্বত্র। ভুল বদলে যাওয়াকে আটকানো যাবে? চিকিৎসা সম্ভব? আমি ক্যামেরা ফিরিয়ে দিই উপাসনার কাছে। নমস্কার। ভুল বদলে ফেলার মৃন্ময়দার উদাহরণটা ভীষণ ইন্টারেস্টিং। আসলে এখান থেকে লিঙ্ক কি করা যায় বলুন তো? এই যে বলা হলো ফিনোটাইপিক চেঞ্জ বা ফিনোটিপিক চেঞ্জ যেটা বলা হয়, এটা কিন্তু তার পিছনে যেটা থাকে সেটা হচ্ছে জিনোটিপিক চেঞ্জ। কিছু কিছু জেনেটিক প্রেক্ষাপট আছে যেগুলোকে এখন আমরা ধরে ফেলতে পারি না। আমরা সবকিছুর কথাই যেখানে আমরা আমাদের চিকিৎসা জগতের মধ্যে সায়েন্টিফিক্যালি যেটাকে ডিফাইন করতে পারি না, তার মধ্যে আমরা একটা ওয়ার্ড ইউজ করে থাকি, এটা ডিনোভো, বা এটা হয়তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের জন্য হচ্ছে। এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাই কিন্তু ওই ফড়িংটাকে পঙ্গপালে পরিবর্তিত করে ফেলেছিল। ঠিক সেরকম ভাবে কিন্তু কুমিরের লিঙ্গ ধারণ করে বাইরের টেম্পারেচার, ডিমের বাইরের টেম্পারেচার। ঠিক সেরকম ভাবে যদি আমরা একটা আরো সহজে বলা যায় ইলিশ মাছ যতক্ষণ না সে আমাদের এই মিষ্টি জলে ঢুকছে ততক্ষণ তার মিলন হয় না সেখানে। ঠিক সেরকম ভাবে তার মানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা আমাদের জিনের এক্সপ্রেশনটা কিরকম ঘটবে সেটার উপর, সেটা কিন্তু অনেকটা ভাবেই সেটাকে প্রভাবিত করে থাকে বা নির্ধারণ করে থাকে। তাই যদি একটা বিশাল অতিবাহী একটা গোটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরিয়াল হয়ে থাকে, একটা ফ্যাক্টর হয়ে থাকে, তার মানে তার প্রভাবটা আমাদের জিনগতভাবেও থাকবে। এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা জিনের উপর যেভাবে প্রভাব করে, এটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি এপিজেনেটিক মডিফিকেশনস। এই এপিজেনেটিক মডিফিকেশনটা একটা ভীষণ কমপ্লিকেটেড জায়গা, যাকে আমরা এখনো মেডিকেল সায়েন্সে ধরতে পারি না, কিছু কিছু জায়গায় ধরি। একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে ক্যান্সার। আমরা চাইল্ড নিয়ে কথা বলবো, তার আগে উদাহরণ দিচ্ছি, এটা বুঝতে সুবিধা হবে বলে। ক্যান্সারের জন্য সবকটা জিন যেগুলো আছে সেটা কিন্তু আমরা নিয়েই জন্মাই, আমরা অঙ্কোজিনস বলে থাকি। কিন্তু হঠাৎ তার কোনো মডিফিকেশনে, তার কোনো চেঞ্জে, এসএনপির কথা বলা হয় অনেক সময়, যেগুলোকে ডিজিজ অ্যাসোসিয়েটেড সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজমস বলা হয়, সেই ক্ষেত্রে তাদের যখন কিছু মিউটেশনস ঘটে, সেই প্রোটো অঙ্কোজিনটাই দুম করে অঙ্কোজিন হয়ে যায় আর আমাদের শরীরে গিয়ে ক্যান্সার তৈরি করে। কার জন্য হয়? সিগারেট খাবেন না, ক্যান্সার হবে। ওই যে নিকোটিন, কোনো রের কাছে, কোনো রকম এক্সরের কাছে যেতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কেন ওই জিনের মিউটেশন ঘটাতে হয়। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। কোভিড ইজ अगेन অ্যান এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যার প্রভাবটা আমরা এখন দেখতে পাচ্ছি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে। শুধুমাত্র নবজাতক শিশু তারা নয়, যারা বড় হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে দেখতে পাচ্ছি। হঠাৎ করে ভুল বদল, কিরকম ভুল বদল? একটা বাচ্চা খুব ভালো স্কুলে পড়াশুনো করে, বন্ধু বান্ধবদের সাথে খুব ভালো কথা বলে, মা বাবাকে নিয়েও বেশ ভালোই আছে, তার ভাই আছে, তার বোন আছে, ঠিক আছে, রেসিপ্রোকেট করে। কিন্তু কোভিডের দরুন ওই যে বাড়িতে থাকা, তার জন্য স্ক্রিন টাইমটা বেড়ে যাওয়া, নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখা, বাবা মা ইন্টারাকশনটাও যেন অতিরিক্ত বলে মনে হওয়া, কারণ সবসময় তো তারা থাকতো না মা বাবার কাজে, স্কুলে গিয়ে বাচ্চারা স্কুলে নিজেদের মতো, সমস্ত কিছুই কিন্তু প্রভাব ফেলেছে। এই প্রভাবটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে বা করতে পারে। তার সব থেকে বড় আশঙ্কা যেটা, যেখানে সব থেকে বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে তাদের পড়াশুনো বা শিক্ষাগত জগতে। আমাদের সাথে আছেন কিছু সাইকোলজির ইন্টার্নস আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে, যারা এখন অবজার্ভার এন্ড ইন্টার্নশিপ করে চলছেন। তাদের কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে আমরা এই কোভিড পরবর্তী সময়টাতে এই যে সাইকোলজিক্যাল চেঞ্জ হয়েছে বাচ্চাদের মধ্যে, সেই সাইকোলজিক্যাল চেঞ্জের মধ্যে কি ধরনের ঘটনা তোমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছ, অ্যান্ড তার সাথে বাবা মারাও বা কিভাবে তাদের সাথে রেসিপ্রোকেট করছেন সেইটা নিয়ে, অ্যান্ড হাউ ফ্রম আওয়ার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার যে কাজগুলো আমরা অনবরত করে চলেছি, সেটা কিভাবে তাদের কত সহজে আমরা ফিরিয়ে দিতে পারছি সুস্থ জীবনে আবার, যেটা যদি তোমরা তোমাদের অবজারভেশনটা শেয়ার করো। ঢাকা দিয়ে শুরু করি। তো আমি এরমই অনেক অবজারভেশনস করেছি অনেকগুলো কেসের। তো প্রথমে
ভাবে যেটা আমি বলতে চাই, কোভিড এর পরে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের কনসেন্ট্রেশনের অনেক প্রবলেমস হচ্ছে, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না তারা ঠিক করে, অনেক মা বাবা সেটা নিয়ে খুবই চিন্তিত। তো এরমই আমাদের অনেকগুলো কেস আসে, তো যাদেরকে আমরা বলা হয় যে অবভিয়াসলি ফার্স্ট যে প্রবলেমটা হচ্ছে স্ক্রিন টাইম নিয়ে, বাচ্চারা অনেকটা বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এগুলো ওদের কিন্তু অনেকটাই এফেক্ট ফেলছে ওদের মধ্যে, ওরা পারছে না কনসেন্ট্রেট করতে। তো সেইটা নিয়ে আমরা অনেক সেশনস রাখি। তারপরেও আসছে এরকম একটা কেস, আমি এক্সাম্পল দিচ্ছি, একটি মেয়ে, সে অনেকদিন তার প্রবলেম হচ্ছিল, সে পড়াশোনায় মন দিতে পারে না, স্যারের কাছে এরকম ওনার মা বাবা খুবই মানে একটা চিন্তা নিয়ে আসে, তারা কানাকাটি করে যে মেয়েকে কি ঠিক করতে পারবে, পড়াশোনা কি ঠিক করে সে আবার চালু করতে পারবে। কিন্তু সেই বাচ্চাটা এখন খুব ভালোভাবে স্কুলে ডিবেট করছে, এডুকেশন কম্পিটিশনসে পার্ট নিচ্ছে, সে এখন পড়াশোনাতেও ফার্স্ট সেকেন্ডের মধ্যে আসছে। তো তারা ঠিকভাবে স্যারের কাছে এসে, আমাদের যে মাল্টি ডিসিপ্লিনারি টিম আছে নবজাতক চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে, সেখানে এসে তারা অনেক সেশন নিয়েছে, কিভাবে কনসেন্ট্রেশন দেবে, কিভাবে ইলেকট্রনিক মিডিয়া থেকে ডিস্ট্রাক্ট করবে বাচ্চাদেরকে যারা অনেকটা বেশি ইনভলভ হয়ে গেছিল। তো সেরম ভাবে আমরা এরম সাইকোলজিস্টরা মা বাবার সঙ্গে সেশন দেয় বাচ্চাদেরকে, ওরম ভাবেই তাদের আস্তে আস্তে আমরা চেষ্টা করছি ভালোভাবে যেন তারা পড়াশোনায় মনোযোগটা ফেরত আনতে পারে। তো এরম আরো এক্সাম্পলস আমার আরো বাকি ইন্টার্নসরা যারা আছে আমাদের সঙ্গে করেছে। হ্যাঁ, এবার আমি সেই জিনিসটা নিয়ে একটু কন্টিনিউ করতে চাই। যেহেতু নেহা ভাই বলেছে যে ইলেকট্রনিক ডিভাইসেস, মানে এবার যে ডিজিটাল গ্যাজেটসগুলো আছে, এটার সাথে সাথে আমাদের বুঝতে হবে যে হরমোনস বলেও ব্যাপারটা শরীরে থাকে। তো ধরুন ডোপামিন, কর্টিজল, এই ধরনের হরমোন আগে কি থাকতো, যেহেতু বাচ্চারা বেরিয়ে যাচ্ছে, এরা খেলাধুলা করছে, ওটার থেকে ওরা ডোপামিন রিলিজটা পেত, তার জন্য ওরা সেই খুশিটা পেত, আমরা যা বলি। কিন্তু বাড়িতে থেকে থেকে এবার এরা যে গেমস খেলছে অথবা এইগুলো থেকে সেই হরমোনগুলো স্টিমুলেটেড রিলিজ হতে শুরু হলো। তো বাচ্চারা হয়তো নিজেই বুঝতে পারছে না যে আমরা যে বেরোচ্ছি, আমরা যে খেলাধুলা করছি, সেই জিনিসটা পুরো বদলে গেছে। তার জন্য যখন আবার স্কুল শুরু হচ্ছে, তখন সেই জিনিসটা বোঝা যাবে যে ওরা নিজেই দেখতে পারবে যে আমি নিজে বন্ধুদের সাথে কথা বলতে পারছি না, আমি কারোর সাথে কথা বলতে পারছি না, কি হচ্ছে। আর মা বাবারও স্তম্ভ, ওরা বুঝতে পারছে না যে আমার ছেলে মেয়ে এই 2 বছর আগে এরকম কথা বলতে পারতো, ওদের হঠাৎ কি হয়ে গেল। সেই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে যখন দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে ডিস্টিংক্ট চেঞ্জটা হয়ে গেছে বা হঠাৎ করে এরকম একটা বড় একটা চেঞ্জ হয়েছে, আপনাকে সেই স্ক্রিনিং জিনিসটা করাতে শুরু করতে হবে বা ডক্টর অঞ্জনের কাছে আসতে হবে, সিডিসি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অপোলোতে এসে এভাবে সেশন বুক করাতে হবে। সো দ্যাট আপনারা দেখতে পারেন যে বাচ্চাদের যে চেঞ্জ হচ্ছে, ওরা যদি নিজেই না বুঝতে পারে, অনেকগুলো টেস্ট কন্ডাক্ট করে সেগুলো আস্তে আস্তে করে বের করা যাবে। আর তাহলে ওরা যদি সেই জিনিসটা নিজের থেকে বুঝতে পারে, মা বাবারা যদি বুঝতে পারে, তাহলে বাচ্চারা আস্তে আস্তে করে আবার আগের মতো হয়ে যাবে। আর ওই জিনিসটা নিয়ে আমি মহিমাকে বলবো কন্টিনিউ করতে। নমস্কার। বিগত কিছু মাস ধরে মানে ক্লিনিকে 10টা পরিবারের মধ্যে 5-6টা হবে যারা আসছে, এবং তাদের তাদের কথাটাই শুরু হচ্ছে এটা দিয়ে যে আগে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই কোভিডের এই লকডাউনের পিরিয়ডটার সময় থেকে একটা সমস্যা দেখা যাচ্ছে, নানা সমস্যা। এবং নেহার কথা শুনে আমরা এটা বুঝতে পারলাম যে সমস্যা অনেক ধরনের, সেটা সোশ্যাল প্রবলেম হচ্ছে, কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, টেম্পারামেন্ট, রাগ মেজাজের প্রবলেম হচ্ছে, পড়াশোনা একটা ভীষণ ভাইটাল অ্যাসপেক্ট। এইসবের সমস্যা অনেক ক্ষেত্রে, কিন্তু উপায় আছে। এটা যেটা আমাদের মেইন টেক অ্যাওয়ে, আমরা যেটা বারবার করে বলতে চাইছি যে সমস্যা কিন্তু অনেক ধরনের দেখা যাচ্ছে এই কোভিড পিরিয়ডের পর থেকে, কিন্তু প্রত্যেকটার উপায় আছে, সমাধান আছে। কোথায় আছে? চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, ডক্টর অঞ্জন ভট্টাচার্যের আন্ডারে। তো এই যে রাগ মেজাজের সমস্যা, কি পড়াশোনা করছে না, এই যে সমস্যাগুলো প্রত্যেকটা কিন্তু পিওসি প্রোগ্রাম অফ কেয়ার যে একটা প্রোগ্রাম হয়, যেটা প্রথমেই ডক্টর রেকমেন্ড করে প্রত্যেকটা ফ্যামিলিতে, আগে আপনারা বুঝুন যে বাচ্চার কি সমস্যা হচ্ছে, তারপরে সেটাকে ওষুধ দিয়ে হোক, থেরাপি দিয়ে হোক, যেভাবে দরকার, যেভাবে প্রয়োজন, স্ক্রিনিং এর পরে যেটা বেরোচ্ছে সেটার অনুযায়ী যা থেরাপি দরকার সেগুলো প্ল্যান করা হবে। কিন্তু প্রথম হচ্ছে বোঝা দরকার যে সমস্যাটা কোথায়, এবং সেটা ব্যবহার দিয়ে কতটা আমরা সমাধান করতে পারি বিহেভিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যার জন্য পিওসির ওই 8টা দিনের পরেই বাবা মারা এসে বলে, হ্যাঁ স্যার খাওয়া দাওয়ার সমস্যাটা অনেকটা মিটে গেছে, কথা বলার সমস্যা অনেকটা চলে গেছে, মেজাজ হচ্ছে কিন্তু আগের থেকে কম, গায়ে হাত তুলছে না, অন্তত বাবা মার গায়ে হাত তুলছে না বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে। তো এইরকম ভাবে আমরা
অনেক কেস দেখেছি, এক একটা এক্সাম্পল ধরেও আমরা আগেও বলেছি, এখনো বলছি, বা ওভারঅলও এই কথাটাই বলার যে সমস্যা আছে, আপনাদের সতর্ক হতে হবে, অ্যাওয়ারনেস আমরা স্প্রেড করছি, আপনারা সেটা বুঝুন এবং সেইভাবে অ্যাক্ট করুন, রিচ আউট করুন, যেখানে আপনাদের বারবার করে বলা হচ্ছে যেখানে আসুন, স্ক্রিনিংটা করান, বা সমস্যা যদি আপনারা অলরেডি বুঝে থেকে থাকেন যে হ্যাঁ কিছু একটা সমস্যা হয়েছে কোভিডের পর থেকে, তাহলে নিয়ে আসুন যত তাড়াতাড়ি, যত আর্লি আমরা দু ইন্টারভেনশন একটা উদাহরণ ধরে বিষয়টা বোঝার চেষ্টা করি। যে বাচ্চা একদম লিখতে বা পড়তে বসতেই পারছে না, মানে ভার্চুয়াল মিডিয়াম তাকে এমন করে ফেলেছে লেখাপড়ার অভ্যেসটাই চলে গেছে, অনভ্যাসে মরতে পড়ে। তো সেই অনভ্যাসটাকে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারবো? আপনাদের টিম বা আপনারা কি করছেন? বাবা মা জানতে চাইবেন, আমিও জানতে চাইছি সেটাই, কিভাবে তাকে ফিরিয়ে আনা যাবে। একটু আমরা গ্লিমসেস। সেটা নানাভাবে করা যায়, যেরকম পড়াশোনার প্রতি একটা নেগেটিভ যে আমার অ্যাটিটিউডটাই হয়ে গেছে, আগে সেইটাকে বদলানো যেতে পারে। বাবা মা বলছে পড়তে বলছে মারধর করে, তো আমার প্রথমেই একটা ওটার প্রতি একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে যাচ্ছে যে না বাবা ওইটা মানেই মারধর। তো আমরা যদি সেইখানে একটা খেলার ছলে কি একটা আনন্দের ছলে যে এটা তোমার জন্য মানে এটা দিয়েও তুমি খেলে তুমি শিখতে পারো, বা এইরকম ভাবে অ্যাটিটিউডটা যদি চেঞ্জ করা যায়, যে আমার যেটা ধারণা শান্তিনিকেতনের পরে আর হয়েছে নাকি? রবীন্দ্রনাথ একত্র করেছিলেন ওই খেলতে খেলতে শেখা। তারপরে এখানে বলা যেতে পারে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে হয়, কারণ এখানে আসলে খেলার পদ্ধতিতে পড়ানো না, এটাও তো একটা সায়েন্টিফিক ওয়ে। আমরা আজকে আমাকে যদি মাথায় চারটে চাটি মেরে বলা হয় এটাকে ক লিখতে শেখো, আমি কি শিখবো? নাকি রাদার আমি বলবো এটাকে সুন্দর করে এঁকে দেখো, এটাকে কটাকে কপি করা যায়। এই যে ওয়েটা, আসলে এই যে ট্রানজিশনটা বারবার উঠে আসছে। একটা বাচ্চা, আমি যদি একদম সদ্যজাত ছেড়ে দিই, বা যারা পড়াশোনা শুরু করছে তাদের কথা ছেড়ে দিই, যারা স্কুল যাচ্ছিল দিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেছে, যারা কিন্তু প্রথম থেকেই লেখাপড়াটা হাতে কলমেই করতে শিখেছিল, কিন্তু হঠাৎ করে তাদেরকে কিন্তু ভার্চুয়াল মিডিয়ামের মধ্যে আসতে হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে নিজেদের ট্রানজিশনটা ঘটাতে হয়েছে। এবার হঠাৎ করে কোভিড চলে যাওয়ার পরে এই বাচ্চাগুলোকে আমরা টেনে হিজড়ে বলছি বাবারে আর ডিজিটাল না, তোদের স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, তোদের খারাপ হচ্ছে, অমুক হচ্ছে। ওরা তো বুঝতে পারছে না, দে হ্যাভ ওদের অ্যাগনিজ, ওদের গ্রিফ। শুধু ওদের কথাই আমরা বলবো না, ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। শুধু নেই, আমি সেটাতেই একটা জুম ফ্যাটিক হয়েছে সারা পৃথিবী জুড়ে। তাতে দেখা গেছে যে ক্রিয়েটিভিটি ক্রমশ কমতে থাকছে। যে মানুষগুলো ক্রিয়েটিভ ছিলেন, এমন কিছু প্রফেশন আছে যেখানে ক্রিয়েটিভিটি ভীষণ দরকার, তো সেই প্রফেশনগুলো দেখা গেছে জুম ফ্যাটিকের কারণে তারা আর ক্রিয়েটিভ নেই, নো মোর ক্রিয়েটিভ দে আর নাও। তো বাচ্চা বা 16-17 বছর তাদেরকে কোনো দোষারোপ করা নয়, প্রথম আমার মনে হয় একদম তাদের সমব্যথী হওয়া, আর যেটা চেষ্টা করা। আমরা না কথাটা যখন যে কোনো ডিজিজের ক্ষেত্রে ইউজ করি, স্পেশাল নিড, আসলে এই নিডটা আমাদের সবার আছে। এই যে কোভিড এর অতিবারে আমাদের করেছে, এই যে বাচ্চা, এটা ইউনিসেফ খুব ভালো একটা কথা বলেছিল, তারা উল্লেখ করে দিয়েছিল নট স্পেশাল নিড, দিস ইজ স্পেশাল নিডস। অনেকগুলো থাকে একসাথে, নেভার সিঙ্গুলার নাম্বার। এক্স্যাক্টলি। আজকে আমি খেতে চাইলে জলটাও চাইবো, সো দ্যাটস আ নিডস, রাইট? সো সেইভাবেই যখন আমরা দেখি এই বাচ্চাগুলোর হোয়াট উই ডু হিয়ার, এটা একটা প্রশ্ন। আমরা এতগুলো সমস্যার কথা বলছি, যখন সবসময় সলিউশনের জন্য বলবে যে সমস্যা দিয়ে লাভ নেই। হোয়াট উই ডু হিয়ার, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, আপনাদের নামটাতেই আনসারটা আছে। এই যে ডেভেলপমেন্টটা ঘটানো হয়, সেটাকে একটা ইনডিউসড প্রসেস তৈরি করা হয় বেসিক্যালি। এই এন্টায়ার সায়েন্টিফিক মডিউল, যেটাকে আমরা কলকাতা ডেভেলপমেন্ট মডেল বলে থাকি, এটার মাধ্যমে ব্রেন ডেভেলপমেন্ট, নিউরো ডেভেলপমেন্টাল যে কোর্সটা হয়, সেটাকে ইনডিউস করানো হয়। তার জন্য যেগুলো এফেক্টেড হয়, আমরা বহুবার বলে থাকি নিউরাল প্লাস্টিসিটির কথা, নিউরো ডিজেনারেশনস গুলোকে স্টপ করার কথা, এন্ড অল দোজ থিংস। কত থেরাপিস, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, এগুলো কিন্তু যার তার দ্বারা হয় না। এই জন্য কিন্তু স্পেশালি ট্রেন্ড, ইন্টারন্যাশনালি ট্রেন্ড, ভ্যালিডেটেড টেকনিক্স অ্যান্ড টেকনিশিয়ানস আর নিডেড। সেটাই আমরা চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে করে থাকি। এই ভোল বদলের গল্পটা যদি আমাদের কাছে এসে শোনানো যায়, আমরা বোধহয় আপনাদেরকে অনেক বেশিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। একটা জিনিস কি জানেন তো, যেটা উপাসনা বলার চেষ্টা করছেন, ধরুন আপনার কোনো একটা ডিজিজ আছে, ও যেমন আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছে, জেনেটিক্যালি স্ক্রিনিং করা যায় বেশ কিছু রোগকে, 151টা ডিজিজও বলেছে, আপনারা শুনেছেন। মানসিক দিক থেকে কি করা যায় উপাসনা? জ্বর হলে টেম্পারেচার মাপা যায়, কিন্তু খুব মন খারাপ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি,
কি দেখে বুঝবেন আপনার ছেলেটি বা মেয়েটির নেই? খুব সহজে কি বোঝা যায়? সে কেন সে কেন ঘরের কোনো একা থাকতে চাইছে, সে কেন খেতে চাইছে না, সে কেন জাঙ্ক ফুড খেতে চাইছে কেবল, সে কেন আপনাকে মারধর করতে চাইছে, কেন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে? এই কেন কিন্তু গুগল ঢুঁড়ে পাওয়া যায় না, ইউটিউব থেকেও পাওয়া যায় না। আপনি শুধু তার অবস্থান এবং অবস্থাটা দেখুন, পাল্টে যাওয়াটা দেখুন। এই পাল্টে যাওয়াটা কিন্তু সে ইচ্ছাকৃতভাবে করেনি বা হয়নি, তাকে পরিবেশ পরিস্থিতি বাধ্য করেছে। সেই বাধ্য করেছে, যেমন তাকে আবার রিভার্স করা ভেরি ডিফিকাল্ট, নট ইম্পসিবল, ভেরি ডিফিকাল্ট। কারা করবেন? সাইকোলজিস্টরা করবেন, কারণ এটা তাদের ডোমেইন। তার তো জ্বর হয়নি, সে তো দিব্যি সুস্থ, তার অন্য কোনো অসুস্থতা নেই, কিন্তু সে ঘরের কোনো একলা সেঁড়ে হয়ে বসে থাকে। ডাক্তারবাবুর খুব প্রিয় লব্জ একলা সেঁড়ে কথাটা উনি আগে খুব বলতেন, আমিও সেটা অনুকরণ করলাম। তো কেন সে একলা সেঁড়ে, কেন সারাদিন সে মোবাইলে, কেন সে বেলা 11টায় ঘুম থেকে উঠছে, কেন লাঠি নিয়ে আপনাকে মারতে যাচ্ছে, কেন কোনো কথা বললেই ফোঁস করে উঠছে বা এমন একটা অপ্রাসঙ্গিক কথা বলছে, মনে হবে না যে একটি 16-17 বছরের ছেলে এরকম কথা বলতে পারে। উৎসটা কোথায়? উৎস সন্ধানে আমাদের যাওয়াটা সর্বাগ্রে দরকার। উৎস সন্ধানে কারা যাবে? সাইকোলজিস্টরা। তারা কি রোলটা প্লে করবেন? আমাদের সময় খুব কমে আসছে, 3 মিনিটে আমরা একটু শুনবো সেটা। তো আমি একটু কথা বলতে চাইবো রিএনফোর্সমেন্ট। যেহেতু স্যার বলেছেন বাড়িতে বিহেভিয়ার বাচ্চাদের, এই পজিটিভ রিএনফোর্সমেন্ট আর নেগেটিভ রিএনফোর্সমেন্ট যে আমরা বাচ্চাদের বলি, ধরুন বাড়িতে একজন বাচ্চা লেটে উঠেছে, তো এবার সেই বাচ্চার উপরে আপনি যদি চেঁচান বা রাগারাগি করুন, সে কিন্তু সেই কথাটা শুনে আরো দুঃখ হয়ে যাবে। কিন্তু যদি আপনারা সেই জিনিসটা না করে একটু ভালোভাবে ওকে বুঝিয়ে দেবেন, তাহলে সেই বাচ্চাটা সেই জিনিসটা ঠিক করা আরো চেষ্টা করবে। পজিটিভ নেগেটিভ রিএনফোর্সমেন্টটা বুঝতে বুঝতে কিন্তু মা বাবাদের অনেক দেরি হয়ে যায়। এটা যদি স্টার্টিং থেকে আমরা বুঝে নেই যে একটা জিনিস যে খারাপ করে না বলে, কিন্তু চেঁচামেচি না করে যদি ভালো করেই বুঝিয়ে দিই, তাহলে সেই জিনিসটা ওদের মাথায় থেকে যায়। কারণ বুঝতে হবে যে যতই না বয়স হোক, বাচ্চারা কিন্তু খুবই স্মার্ট হয়, আমাদের থেকেও বেশি স্মার্ট হয়, কারণ ওদের নিউরাল প্লাস্টিসিটি বলে যে কথাটা থাকে, ওদের ব্রেনটা খুব অ্যাক্টিভ থাকে ইয়াং এজ, ওরা ঠিক সব বুঝতে পারে। যে কোনো বাবা মা এই কথাটা শুনেই বলবেন প্রচুর বুঝিয়েছি, মানে প্রচুর কথাটা এমন হবে হাইফেনেটেড, কিছুতেই শোনেনি। মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনি কি ভাবছেন ওকে বলিনি? আমার বাড়ির সব কটা লোক, দাদু ঠাকুমা থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে, ওকে প্রচুর বুঝিয়েছি, কিছু হয়। কারণ Then এটা what তো shall I do? হওয়ার নয়, কারণ এটা তো একটা প্রফেশনালের কাছে নিয়ে এসেই কাজটা হওয়ার কথা। আমাদের বুঝিয়ে যদি হয়ে যেত তাহলে তো সমাধান বাড়িতেই হয়ে যেত, কিন্তু সমাধানটা তো বাড়িতে নয়। সেইটাই তো বারবার করে বলা যে আপনারা প্রফেশনালের কাছে নিয়ে আসুন এবং সেখানে সঠিক যে জিনিসগুলো করা দরকার, সিমটমগুলো বোঝা দরকার, সেটা তারা বুঝতে পারবে। নেসেসারি নয় যে বাবা মা, বাড়ির মা বাবা জেঠু কাকিমা তারা বুঝতে পারবে। মহিমা, তার মানে তুমি এটাও বলতে চাইছো যে শুধুমাত্র বাচ্চাটাকেই নিয়ে আসে না, নিজেদেরকেও নিয়ে আসে। অবশ্যই, বাবা মায়ের অবশ্যই। নিজেদেরকেও নিয়ে আসা, কারণ তারাও যদি সঠিকভাবে নিজেদেরকে পরিচালনা না করেন, তাহলে কারণ বোধহয় একটা বাচ্চাদেরকে বাচ্চার মানে সঙ্গে অনেক চ্যারিটির জড়িত মতো থাকবে। ট্রিটমেন্ট বিগিনস এট হোম। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কারণ আমরা ওই যে প্রোগ্রাম অফ কেয়ারটা আবার বলি, ওটা কিন্তু স্টার্ট করি শুধু বাবা মাদেরকে নিয়েই, আমরা এটাও বলা বাচ্চাদেরকে হয় নিয়ে যে যাই না। আমরা বাবা মাদেরকে বলি কিভাবে বুঝবেন, কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে বোঝাবেন। এটা কিন্তু সব থেকে চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মনময়দা খুব ভালো বলেছেন, ট্রিটমেন্ট বিগিনস অ্যাট হোম, আই থিংক। সেই ট্রিটমেন্টটা আমরা নিশ্চয়ই ধাপে ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আমাদের সময় 1 মিনিট আর বাকি আছে। একটা টেক হোম মেসেজ উপাসনা, 1 মিনিট। ট্রিটমেন্ট প্রসিডিওর বা মডালিটিস একটু যদি গ্লিমসেস যারা দেখছেন আমাদের প্রোগ্রামটা তারা জানতে পারেন। মানে প্রথমে বাবা মাকে তাদের কিছু ট্রেনিং বা কিছু একটা করা হবে, কোনো ক্ষেত্রে মেডিকেশনস দরকার হলে দিতে হবে, সেগুলো আমরা একটু ছোট্ট করে শুনি। হ্যাঁ, সব থেকে আগে যেটা দরকার হয় একটা স্ট্রিনজেন্ট স্ক্রিনিং প্রসেস। স্ক্রিনিং এর দ্বারা বাবা মাদের। আচ্ছা, আমরা এটাকে 1 মিনিটে সারতে পারবো না, এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। আজকে সময়ও আমাদের শেষ হয়ে এটা গেছে। কিন্তু ভালো টপিক মৃন্ময়দা, আমরা করব, অবশ্যই করব, এবং এটা সব থেকে ক্রাইং ইস্যু এই মুহূর্তে। নিশ্চয়ই আমাদের সঙ্গে পরের সপ্তাহে যখন দেখা হবে আমরা চেষ্টা করবো এই বিষয়টাকে তুলে আনতে। আজকের মতো বিদায় নমস্কার, আবার দেখা হবে সামনের সপ্তাহে ঠিক এই সময়। সকলে খুব ভালো থাকবেন, আপনাদের সন্তানেরাও যেন থাকে দুধে ভাতে।